আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দেশবাসী, এই মুহূর্তে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে লাইভে এসেছি। সবাই লাইভটি শেয়ার করবেন। এই মুহূর্তে শারীরিকভাবে খুবই অসুস্থ, তবুও একান্ত বাধ্য হয়ে লাইভে এসেছি। প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে আইকনিক জুলাই যোদ্ধা, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী প্রতীক, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা শরীফ মোহাম্মদ উসমান বিন হাদি রহিমাহুল্লাহ, আল্লাহ তার শাহাদাতকে কবুল করুন। তার মৃত্যুর সংবাদ যেদিন আসলো, বাংলার মানুষ ঠিক 5 আগস্টের ন্যায় ক্ষোভে ফেটে পড়েছিল। কারণ ওসমান হাদিকে পতিত ফ্যাসিবাদীরা এবং ফ্যাসিবাদের যারা ইনিয়ে বিনিয়ে পক্ষ নিয়েছে তারাই হত্যা করিয়েছে, মর্মে বিভিন্ন আলামতে দৃশ্যমান। তো জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন চলাকালীন অনেকেই অনেক রকমের পোস্ট করেছে। আল্লাহ, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আগেই ক্যাপশনের বিষয়টা বলে নিই যে প্রথম আলো এবং ডেইলি স্টার যে জনগণ হামলা করেছে, আমি ক্যাপশন লিখেছি যে যেহেতু সাধারণ জনগণকে গ্রেফতার করা হচ্ছে, তাহলে আমাকেও গ্রেফতার করা হোক। বনি ইসরায়েলের এই কালচার চলতে দেওয়া হবে না। যারা একটু পরিচিত, যারা একটু সেলিব্রিটি টাইপের, যাদেরকে মানুষ চেনে, তাদের ব্যাপারে প্রশাসন নীরব আর নিরীহ মানুষগুলোকে কারাগারে আটকে রাখা হচ্ছে। শোনেন, যেদিন আমাদের ভাই হাদি মারা গেছে, হাদিকে কারা হত্যাযোগ্য করে তুলেছে? এই প্রথম আলোর কি দায় নাই? এই ডেইলি স্টারদের কি দায় নাই? বিগত 16-17 বছরে এই প্রথম আলো এবং ডেইলি স্টার কি জঙ্গিবাদের নেরেটিভ তৈরি করে নাই? টাকনুর নিচে কাপড় পরলে যুবকদেরকে জঙ্গি বলে হত্যাযোগ্য বানায় নাই? পাশের বাসার ভাবি যদি ছাদে আসে এবং ভেজা শরীর নিয়ে সেই দিকে যদি কোনো যুবক চোখ পড়ার পর চোখ সরিয়ে নেয়, তাহলে এটা জঙ্গিবাদের আলামত, এটা বলে নাই? গান বাদ্য থেকে যদি কেউ বিমুখ হয়ে যায়, এটা জঙ্গিবাদের আলামত, এই নিউজ পেপার গুলোকে প্রচার করে নাই? বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য যা কিছু হুমকি, এই পত্রিকাগুলো কি সেইগুলোকে প্রমোট করে নাই? বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে যে শক্তি, ইসলামপন্থী ও বাংলাদেশপন্থী, তাদেরকে কি এই পত্রিকাগুলো নামানুষ বানায় নাই? তাদেরকে বিভিন্ন মিথ্যা ন্যারেটিভ দিয়ে জঙ্গি বানায় নাই? নাশকতাকারী বানায় নাই? তাদেরকে মানবতার জন্য হুমকি স্বরূপ তুলে ধরে নাই? হাসিনার দীর্ঘ যে ফ্যাসিবাদ, এই ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার ব্যাপারে এগুলোর কি ভূমিকা ছিল না? ছিল, অবশ্যই ছিল। এবং ছিল বলেই আমরা দেখেছি যেদিন আমাদের ভাই হাদি ইন্তেকাল করেছে, নাসিরউদ্দিন পাটোয়ারি লাল ব্যাকগ্রাউন্ডে রেভুলেশন লিখে পোস্ট দিয়েছে। রেভুলেশন লিখে নাসিরউদ্দিন পাটোয়ারি পোস্ট দিয়ে সে মবের উস্কানি দিয়েছে। এরপরে এস এম সাইফ মুস্তাফিজ, এনসিবির আরেক নেতা, তিনি পোস্ট করেছিলেন, সবাই দায়িত্ব নিন, বিপ্লব চূড়ান্ত করেই এবার ঘরে ফিরবো আমরা, ঐক্যবদ্ধ হন, জুলাই চলমান। সার্জিস আলম, যে অন্যতম একজন জুলাই যোদ্ধা এবং হাসানাতের পরেই মানুষ যাকে ভালোবাসে, সার্জিস, সে লিখেছে, বিপ্লবকে সম্পূর্ণ করতে হবে, যা না করতে পারার আক্ষেপ ছিল তা পূর্ণ করতে হবে। আই রিপিট, সার্জিস আলম লিখেছে, বিপ্লবকে সম্পূর্ণ করতে হবে, যা না করতে পারার আক্ষেপ ছিল তা পূর্ণ করতে হবে। আমি বলতে চাই, 5 থেকে 8 আগস্ট
মানুষ কি করেছিল। এই সার্জিস আলম যে পোস্ট দিয়েছে বিপ্লবকে সম্পূর্ণ করতে হবে এবং যা না করতে পারার আক্ষেপ ছিল তা পূর্ণ করতে হবে, তাহলে যদি গ্রেফতার করতে হয় এই উস্কানিদাতাদের কেন গ্রেফতার করা হবে না। আমি এছাড়াও শিবিরের মধ্যে অনেকে উস্কানি দিয়েছে, বিএনপি পন্থী অনেকে উস্কানি দিয়েছে। আমি এনসিপির নাম এই জন্য নিলাম যে তারা উস্কানি দিয়ে আবার তারা নাটক শুরু করেছে। তারা সেখানে গিয়েছে এবং যাদেরকে গ্রেফতার করা হচ্ছে এই ব্যাপারে তাদের পূর্ণ সমর্থন তারা সেখানে প্রকাশ করে এসেছে। প্রথম আলো পরিদর্শন করে বিল্ডিং এর প্রতি হাসিনা যেভাবে মায়াকান্না কেঁদেছিল ওই রকম মায়াকান্না কেঁদে এনসিপি নেতারা এগুলো করেছে। আমি শুধু এনসিপির নেতাদের পোস্ট গুলো এই যে আপনাদের দেখাচ্ছি, দেখেন, এই যে দেখেন, এই যে নাসির উদ্দিন পাটোয়ারির পোস্ট, সে লিখছে কি রেভুলেশন। এরপরে দেখেন এই যে এস এম সাইফ মুস্তাফিজ, সে লিখছে সবাই দায়িত্ব নিন, বিপ্লব চূড়ান্ত করেই ঘরে ফিরবো আমরা, হ্যাঁ, ঐক্যবদ্ধ হন, জুলাই চলমান। সার্জিস আলম সবচাইতে আক্রমণাত্মক পোস্ট করেছে। সার্জিস আলম তিনি লিখেছেন বিপ্লবকে সম্পূর্ণ করতে হবে, যা না করতে পারার আক্ষেপ ছিল তা পূর্ণ করতে হবে। এখন আমি বলতে চাই আমরা আমরা কি উস্কানি দেই নাই? হ্যাঁ, আমি সরাসরি প্রথম আলো, দিল্লি স্টার ভাঙার প্রতি জনগণকে উৎসাহিত না করলেও আকারে ইঙ্গিতে আমরাও বলেছি যে বিপ্লবকে পূর্ণ করতে হবে। এই এনসিপির নেতারা যে সকল পোস্ট দিয়েছে সেগুলো আমরাও দেখেছি এবং তাদের মতো করে ইঙ্গিতপূর্ণ পোস্ট আমি আতাউর রহমান বিক্রমপুরীও দিয়েছি। এজন্য আমি বলছি যে আমাকে গ্রেফতার করুন, আমি আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেফতার করুন প্রথম আলো ভাঙচুরের অপরাধে, দিল্লি স্টার ভাঙচুরের অপরাধে এবং অগ্নিসংযোগের অপরাধে, এবং আমি 164 করব। আমার 164 এর ভিত্তিতে গ্রেফতার করতে হবে সার্জিস আলমকে, গ্রেফতার করতে হবে নাসির উদ্দিন পাটোয়ারিকে, গ্রেফতার করতে হবে এনসিবির অন্যান্য যে সকল নেতা মবের উস্কানি দিয়েছিল তাদেরকে। তারা এ ধরনের কোন পোস্টে কিন্তু ওই সময় লেখে নাই যে আমরা যেন কেউ মব সৃষ্টি না করি, কোনো ভাঙচুর না করি। ওই সময় তো তারা এই ধরনের পোস্ট দেয় নাই। এখন যখন মিডিয়া এটার বিরুদ্ধে গেছে, দিল্লি এটার বিরুদ্ধে গেছে, আন্তর্জাতিক মিডিয়া এটার সমালোচনা হচ্ছে, এখন নিজেদের পিঠ বাঁচানোর জন্য জনগণকে বিপদে ফেলে এনসিবির এই কুলাঙ্কার নেতাগুলো সরে যাচ্ছে। হ্যাঁ, কেন তোমাদের মরা এত ভয় কেন? আমি আরো বের করতেছি, আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, এরপরে শিবিরের নেতারাও উস্কানি দিয়েছে। এখন সবাই সুশীল সেজেছ না, জনগণকে উস্কানি দিয়ে বিপদে ফেলে এখন সবাই এই যে, হ্যাঁ, এই যে সার্জিস আলমের আরেক পোস্ট, সে লিখেছে খোদা আমাদের দ্বিতীয়বার সুযোগ দিয়েছেন, জান দিয়ে হলেও বিপ্লবকে পরিপূর্ণ করতে হবে। আবার লিখেছে বিপ্লবকে সম্পূর্ণ করতে হবে, যা না করতে পারার আক্ষেপ ছিল তা পূর্ণ করতে হবে। পিনাকি ভট্টাচার্য লিখেছে ভারতীয় দালালদের আস্তানা বাংলাদেশে রাখবো না। জনগণ ভারতের দালালদের আস্তানা বলতে তো সবার আগে প্রথম আলোকে বোঝে, সবার আগে এই ডেইলি স্টারকে বোঝে। হ্যাঁ, এরপর পিনাকি লিখেছে ফ্যাসিস্টের আস্তানা বাংলাদেশে রাখা যাবে না। এরপরে এমনি মাসুদ রানা আল্লাহ পানি দাও। এরপরে এমডি মাসুদ রানা লিখেছে, এ সম্ভবত শিবিরের এই নেতা লিখছে যে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ধানমন্ডি, ছায়ানট ধানমন্ডি, সেই আর পত্রিকা ও টেলিভিশনের ভারতীয় অফিসগুলো তো আপনারা চেনেন, স্পষ্টভাবে মব উস্কে দিয়েছে তারা। সেই স্পষ্ট লিখছে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ধানমন্ডি, ছায়ানট ধানমন্ডি। এরপর লিখছে
আর পত্রিকা ও টেলিভিশনের ভারতীয় অফিসগুলো তো আপনারা চেনেন। এরপরে বলি, হ্যাঁ, এরপরে বিদেশ থেকে সাংবাদিক ইলিয়াস উস্কানি দিয়েছে, মামলায় কি তার নাম নথিভুক্ত করা হয়েছে? আমি জানতে চাই। পিনাকির নাম নথিভুক্ত কি করা হয়েছে? জানতে চাই। এরপর আমি আরো দেখাচ্ছি আপনাদেরকে। আমি সবার পোস্ট মুখস্থ করে রাখি নাই, আপনারা একটু ওয়েট করেন, আমি বের করতেছি। আল্লাহ, আল্লাহ, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এরপরে দেখেন মাহফুজ আলম কি বলছে, লাশের বদলে রাশ নেব, নাসিরুদ্দিন বলেছে রক্তের বদলা চাই। এরপরে সাদিকুর রহমান খান লেখছে, সাদিকুর রহমান খান বিশিষ্ট সুশীল, হ্যাঁ, সে লিখছে যে আজকে রাতের মধ্যে 32 নম্বর ঘুরিয়ে দিতে হবে। ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ধানমন্ডি সায়নট, এটা তো আগেই বললাম যে মাসুদ রানা সে হলো শিবিরের, এখন নিশ্চিত হলাম শিবিরের। আচ্ছা আচ্ছা, শিবিরের আরেক নেতা লেখছে আগামীকাল বাম শাহবাগী সায়নট উদিচিকে তছনছ করে দিতে হবে। এরপরে বাঁশের কেল্লা বাংলাদেশ ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়েছে, ভারতীয় হাইকমিশন, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, প্রথম আলো, ডেইলি স্টার, ধানমন্ডি 32, টুঙ্গিপাড়া, এরকম অসংখ্য সেলিব্রিটিরা এবং ফেসবুক অ্যাক্টিভিস্টরা যাদের হাজার হাজার ফলোয়ার, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, লক্ষ লক্ষ ফলোয়ার স্পষ্টভাবে নাম ধরে উস্কানি দিয়েছে। আমি আতাউর রহমান বিক্রমপুরী সরাসরি বলি নাই যে প্রথম আলো হামলা করেন, ডেইলি স্টারে হামলা করেন, কিন্তু খুশি হয়েছি, মনে প্রাণে চাইছি দিল্লির আধিপত্যবাদ যেন না থাকে। হ্যাঁ, এখন যারা বলতেছে যে আমরা তাদের ন্যারেটিভের বিরোধিতা করব, তাদের ন্যারেটিভ ধ্বংস করব, কই ন্যারেটিভ ধ্বংসের কাজ আপনারা কোথায় করেছেন? আপনারা তো এই যে ও রেজাওয়ানা যে উপদেষ্টা, সে বলতেছে আপনি তার ন্যারেটিভের বিরুদ্ধে লেখালেখি করেন, এটার বিরুদ্ধে জনমত তৈরি করেন। আপনি যখন ন্যারেটিভের বিরুদ্ধে জনমত তৈরি করবেন, তারা যে আকাম কোকাম গুলো করছিল, মানুষকে হত্যার যোগ্য বানাইছিল, এই কথাগুলো তো বলতে হবে। জনগণ তো এত ধৈর্যশীল না, বিশেষ করে যখন হাদি মারা গেছে, যখন নাম ধরে ধরে এই প্রতিষ্ঠানগুলোকে দেশি বিদেশি বিএনপি পন্থী, জামাতপন্থী, এনসিপির নেতারা যখন এইভাবে উস্কানি দিচ্ছে ভাঙার জন্য, তখন জনগণ ভাঙতে গেছে। আমি একটু আগে লাইভে আইছিলাম, একটু আগে লাইভে আইছি, তো তখন আবার দেখছি একটা জরুরি ফোন আমাকে মেসেজ দিছে যে আমি ডিবির হেফাজতে আছি, আমাকে সুযোগ দেওয়া হয়েছে মানে কথা বলার জন্য, আপনাকে আমি আপনার সাথে কথা বলতে চাই। পরে আমি তাড়াতাড়ি লাইভটা করে দিয়ে দেখলাম যে মাজলুম মানুষ, তাকে কল মানে কেটে দিলাম লাইভটা, সে আবার কল দিছে, দিয়ে বলতেছে যে আমি এখন ডিবি হেফাজতে আছি, আগামীকাল সিএমএম কোর্টে উঠানো হবে। আমি প্রথম আলোর যে ভাঙচুর হয়েছে ওই সময় ভিডিও কভার করছি, আমি নিজে ভাঙি নাই। সে হলো শরীয়তপুর জেলা খেলাফত মজলিসের আহ আহ্বায়ক বলেন সম্ভবত, শরীয়তপুর জেলা কি বললো, এ বললো না, যুব মজলিসের আহ্বায়ক, যুব মজলিসের জেলা সেক্রেটারি নাকি যেন, তিনি বললেন যে তিনি ওখানে ভিডিও করেছেন এবং পাঁচজনকে কল করার অনুমতি দেওয়া হয়েছে। বলে যে হুজুর আমাকে অনুমতি দেওয়া হয়েছে যেন আমি অন্তত 5 জন মানুষের সাথে যোগাযোগ করতে পারবো আমার মামলার তদারকির জন্য। তো আমি আপনার কাছে বড় আশা করে ফোন দিয়েছি। আল্লাহু আকবার। এই যে দেখেন, এই যে নিরীহ মানুষগুলো যাদেরকে সোশ্যাল মিডিয়াতে তেমন চেনে না, তাদেরকে কেন গ্রেফতার করছেন? যারা উস্কানি দিছে তাদের কেন করেন নাই? আমি আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেফতার করেন। আমি স্পষ্ট বলতেছি, আমিও পোস্ট দিয়েছি যে ভারতীয় আধিপত্যবাদের কোনো চিহ্ন যেন না থাকে। কারণ এনসিপি নেতারা যখন বলছে যে বিপ্লবকে পূর্ণ করতে হবে, তো 5 থেকে 8 আগস্ট পর্যন্ত জনগণ কি করছে? ভারতীয় আধিপত্যবাদের চিহ্নগুলোর উপরই তো আঘাত করছে। এরপরে বিভিন্ন বক্তব্যে 5 আগস্টের পর থেকে এই পর্যন্ত এই প্রথম আলো ঘুরিয়ে দেওয়া দরকার,
এই প্রথম আলো ভেঙে ফেলা দরকার। এরকম বক্তব্য যতগুলো রাজনৈতিক নেতা দিয়েছে সবাইকে আগে গ্রেফতার করতে হবে, সাধারণ জনগণকে পরে। আগে কেন সাধারণ জনগণকে গ্রেফতার করছেন? হ্যাঁ, আমাকে গ্রেফতার করেন, আমি 164 করব। আমাকে গ্রেফতার করেন, আমি দোষ স্বীকার করে 164 করব। যদিও আমি প্রথম আলোর নাম নেই নাই, নাম নিয়ে বলি নাই যে ভাঙো, দিল্লি স্টারের নাম নিয়ে বলি নাই যে ভাঙো, কিন্তু এটুক তো বলছি যে ভারতীয় আধিপত্যবাদের চিহ্ন বাংলাদেশ থেকে উপড়ে ফেলতে হবে। তো এই ধরনের বক্তব্য অসংখ্য রাজনৈতিক নেতারা দিয়েছে। এইগুলো থেকে সাধারণ জনগণ কি বোঝে? এইগুলো থেকে সাধারণ জনগণ কি বোঝে? লাইভটা সবাই শেয়ার করবেন। এই যে যেটা শুরু হয়েছে ঠিক হাসিনার আমলে এইভাবে হইতো। এখন এখন এই যে চুনোপুটিদেরকে ধরছে, এজন্য আপনি আমি মনে করেন না যে বেঁচে যাব। মানে এমন একটা সময় আসবে তখন আপনার আপনার পাশে দাঁড়ানোর মতো কেউ থাকবে না, বলে দিলাম। হ্যাঁ, সরকার যদি এটা না চেয়ে থাকে তাহলে এটা লম্বা সময় ধরে যে আগুনে পোড়াইলো, এবং ইলিয়াস সাহেব সহ অসংখ্য অ্যাক্টিভিস্টরা যখন হুমকি দিল, গোয়েন্দা সংস্থাগুলো তার নিরাপত্তার ব্যবস্থা কেন করে নাই? যদি নিরাপত্তার ব্যবস্থা করত, ওই সময় যদি যারা এই হুমকিগুলো দিয়েছে তাদেরকে কান ধরাইয়া ওট বস করায় যদি বলতো না আমরা এটা ভুল স্টেটমেন্ট দিয়েছি। এখন হ্যাঁ, এখন সাধারণ জনগণকে আপনারা গ্রেফতার করে হয়রানি করতেছেন। যারা উস্কানি দিয়েছে মবের, সেই তারা কোথায়? আমার আব্বা আজকে সকালে আমাকে ফোন করছে, ফোন করে বলছে খবরদার, একজন আলেম মানুষ কখনো যেন আর তোর মুখ খারাপ হইতে দেখি না। আমি বললাম আব্বা এই শব্দগুলো তো আমরা তৈরি করি নাই, ওরা তৈরি করছে, ওদের শব্দ ওদেরকে ফেরত দেই, নাইলে কথা। তারপর আব্বা রিকোয়েস্ট করলো তুই একজন আলেম, হ্যাঁ, মুখ খারাপ করতেছি না, আমাকে গ্রেফতার করেন, আমাকে গ্রেফতার করেন, আমি দোষ স্বীকার করব। আমি দোষ স্বীকার করে 164 ধারায় জবানবন্দি দেব, এবং সাথে ওই যারা 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 উস্কানি দিছে, যাদের পোস্ট দেখে আমরাও পোস্ট দিছি, এই সাদিকুর রহমান খানের পোস্ট দেখে আমরা দিছি, সার্জিস আলমের পোস্ট দেখে আমরা দিছি, এই যে নাসিরউদ্দিন পাটোয়ারির পোস্ট দেখে আমরাও পোস্ট দিছি। এখন সাধারণ মানুষকে গ্রেফতার করবেন, আমাদের কেন করবেন না? আর আমাদের যদি করেন, নাসিরউদ্দিন পাটোয়ারি কেন বাদ যাবে? সার্জিস আলম কেন বাদ যাবে? শিবিরের নেতারা কেন বাদ যাবে? কেন? বাংলাদেশ মগের মুলুক পাইছেন, তাই না? হ্যাঁ, আল্লাহ আল্লাহ। আর এই যে আওয়ামী লীগের দালালরা এখানে আইসা জঙ্গি 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 জিকির করতেছে। আর এই যে মাহফুজ আলম তোমারে হুঁশিয়ার করে দিই, তোমার বিরুদ্ধে কথা বলার কারণে তুমি মুন্সিগঞ্জে এক ছেলেকে ঠিক করছিলা যে আমাকে অবাঞ্ছিত ঘোষণা করবে, হ্যাঁ, এবং সে আমাকে হুমকি দিয়েছে। পরে দেখো সে মাপ চাইছে, এবং তোমাদের এনসিপির নেতাদের মুন্সিগঞ্জে যারা আছে তাদের বুকে পর্যন্ত কম্পন শুরু হয়েছে। মাহফুজ আলম, তুমি টের পাইছো না? বিক্রমপুরীর চেনো নাই, তুমি বিভিন্ন অ্যাক্টিভিস্টের কাজে লাগাও যে বিক্রমপুরীর বিরুদ্ধে যাতে তথ্য সন্ত্রাস করে, বিক্রমপুরীকে হত্যাযোগ্য করে। বিক্রমপুরী এইটাও করে না তোমাদের এগুলোকে, হ্যাঁ। এই জন্য আমি সরকারকে বলবো আমাকে গ্রেফতার করেন, আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেফতার করেন। আমি এই মুহূর্তে আছি নরসিংদী, আমি নরসিংদী বেলাবোতে আছি এই মুহূর্তে। নরসিংদী বেলাবোর লতিপুর গ্রামে আছি, আমার শ্বশুর বাড়িতে আছি, আমার সেকেন্ড ওয়াইফের বাড়ি যেখানে, আমি ওইখানে আছি। আসলে আমাকে এখান থেকে গ্রেফতার করে নিয়ে যান, ঠিক আছে? আমাকে গ্রেফতার করেন এখান থেকে, আমাকে গ্রেফতার করেন। মবের উস্কানি তো আমরা দিয়েছি, এই জন্য মানুষ যায় মব করছে। আমরা কেন দিয়েছি? নাসিরউদ্দিন পাটোয়ারিদের দেখা দেখি দিয়েছি, সার্জিস আলমদের দেখা দেখি দিয়েছি। সার্জিস আলম যখন লেখছে যে যে বিপ্লবকে চূড়ান্ত করতে হবে, আর নাইলে যেটু যা করার আক্ষেপ ছিল করতে পারিনি তা করতে হবে। নাসিরউদ্দিন পাটোয়ারি, আল্লাহর কসম আবারও বলতেছি, আমরা ডাইরেক্ট প্রথম আলো, ডেইলি স্টারের নাম ধরে বলি নাই। তারাও যেমন ইঙ্গিতপূর্ণ শব্দ দিয়ে পোস্ট দিছে, আমরাও এরকম ইঙ্গিতপূর্ণ শব্দ দিয়ে পোস্ট দিছি যে ভারতীয় আধিপত্যবাদের চিহ্ন যেন বাংলাদেশে না থাকে। তো জনগণ ভারতীয় আধিপত্যবাদের চিহ্ন বলতে যা বোঝে সেটা করছে, জনগণ সেটা করছে। এখন
400-500 লোকের নামে মামলা, গায়েবী মামলা মারাইছে। এগুলো তো হাসিনার কালচার, এগুলো তো ফ্যাসিস্টের কালচার। সেগুলো নিয়ে আইছেন। যেই প্রথম আলো, যে দিল্লি স্টার হাসিনাকে রক্ষা করার জন্য কাজ করছে, আজকে তাদের রক্ষা করার জন্য ইন্টারিম লাগছে। আবার ওসমান হাদি, আমার ভাই, আমার বিপ্লবের চেতনা, জুলাই জজবার প্রাণ পুরুষ, আধিপত্যবাদের বিরোধিতার সবচেয়ে বড় প্রতীক ওসমান হাদি, খুনিদেরকে গ্রেফতার করতে পারো না। কোথায় খুনিরা আছে এটাও তোমাদের ইন্টেলিজেন্স এখনো শনাক্ত করতে পারে না। বাবা, প্রথম আলোতে সেজদা দিতে চলে গেছে উপদেষ্টারা। এরপরে সার্জিস, এই যে সার্জিস আলম যেহেতু পোস্ট দিছে, ও যায় নাই, নাহিদ গেছে। তো এই মব যদি করে থাকে, সবার আগে এনসিবি নেতারা করছে। এরপর সবার আগে এনসিবি নেতাদের গ্রেফতার করেন, এরপরে শিবিরের নেতাদের গ্রেফতার করেন, এরপরে এই বিএনপির যারা আছে এদের গ্রেফতার করেন, এরপর আমারও গ্রেফতার করেন। কারণ আমি ওদের দেখা দেখি আমিও পোস্ট দিছি। ঠিক আছে, আমিও ওদের দেখা দেখি পোস্ট দিছি। এরা পোস্ট ডিলিট করছে, আমি আমার কোনো পোস্ট ডিলিট করি নাই। হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ, গরম পানি নাই, দ্রুত গরম পানি করো না। লাইভটা সবাই শেয়ার দিবেন। আগামী 24 ঘন্টার মধ্যে সবাইকে ছেড়ে দিতে হবে। ইন্টারিমকে বলছি, আগামী 24 ঘন্টার মধ্যে প্রত্যেকটা জুলাই যোদ্ধাকে ছেড়ে দিতে হবে, যারা প্রথম আলো এবং দিল্লি স্টারে যে হামলা করছে। কি সুন্দর বয়ান তৈরি করতেছে যে ওসমান হাদি এটা চায় নাই, ওসমান হাদি কখনো এটা চায় নাই। আহা হা হা, আজকে যদি ঝুমারে গুলি করে মারতো, আজকে যদি জাবেরকে গুলি করে মারতো, তাহলে ওসমান হাদি কি করতো? তাহলে দেখতে যে ওসমান হাদি কি করতো। হাসানাতকে তো মারে নাই, শুধু ওদেরকে দৌড়ানি দিছে গোপালগঞ্জ থেকে। দেখোস নাই ওসমান হাদি কিভাবে লাঠি লয়ে নামছে? দেখোস নাই ভিডিওতে এখনো আছে, দেখ ওসমান হাদি কিভাবে সারা বাংলাদেশকে ঐক্যবদ্ধ করছে বেশিবাদের বিরুদ্ধে। এখন মূল যে টপিক ছিল ওসমান হাদির খুন, ওসমান হাদির হত্যা, ওসমান হাদির চেতনা, জুলাই জজবাকে পুনরায় প্রতিষ্ঠিত করা, সেইটা বাদ দিয়া মব 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 জিকির তুলছো তোমরা। মব তো তোমরাই উস্কানি দিয়েছ। এজন্য স্পষ্টভাবে বলছি, কোনো বৈষম্য চলবে না। যদি গ্রেফতার করতে হয়, এনসিবি নেতাদেরকে গ্রেফতার করতে হবে, জামাতের নেতাদেরকে করতে হবে, শিবিরের নেতাদেরকে করতে হবে, বিএনপি নেতাদের করতে হবে, ছাত্র দলের নেতাদের করতে হবে যারা উস্কানি দিয়েছে, এবং আমি আতাউর রহমান বিক্রমপুরীকেও গ্রেফতার করতে হবে। যদি তাদেরকে আগে গ্রেফতার করতে ভয় পান, আমাকে আগে গ্রেফতার করেন, আমি 164 করব। আমি বলবো যে ওই যে সাদিকুর রহমান খানের এই পোস্ট দেখছি, হাসানাত সার্জিসের এই পোস্ট দেখছি, নাসিরউদ্দিন পাটোয়ারির এই পোস্ট দেখছি, এগুলো দেখে আমরাও পাল্টা পোস্ট করছি। আমাদের পোস্ট আমরা ডিলিট করি নাই, কারণ মরতে তো একদিন হবেই। আজকে ওই সাধারণ মানুষকে বিপদে ফেলা নেতারা আগুনে আলু পোড়া দিয়ে খাবা, আলু পোড়া দিয়ে খেতে দেওয়া হবে না বাংলাদেশে। হ্যাঁ, গরম গরম, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি বলতেছি, দেশবাসীর কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ করেন। আমি অসুস্থ, আমার মা অসুস্থ, আমার প্রথম স্ত্রী এবং আমার বেশ কয়েকজন বাচ্চা অসুস্থ, বিশেষ করে ছোট ছেলেটা খুবই অসুস্থ, মাও খুব অসুস্থ। সবাই দোয়া করেন। আসাদুল্লাহ আযীম রব্বাল আরশিল আযীম ইয়াশফিয়ানা ওয়া ইয়াকুম জামিয়া। আমি মহিমান্বিত আরশের অধিপতি মহান আল্লাহ তাআলার কাছে সবার সুস্থতা কামনা করছি। অর্ধ অবস্থায় লাইভ করছি, লাইভটা শেয়ার করেন। দেখেন, ওসমান হাদির লড়াই ছিল ইনসাফের লড়াই। যদি মামলা দিতে হয় ইনসাফের সাথে দিতে হবে।
মামলা ইনসাফের সাথে দেন, মামলা ইনসাফের সাথে দেন। সেলিব্রিটিদের ছাইরা দিবেন আর সাধারণ মানুষের নামে মামলা দিবেন। সাধারণ মানুষরা তো গালি দিয়ে বলতে হয়। হ্যাঁ, ঠিক আছে। বাংলাদেশের একটা গালি আছে, ওইটা আসলে না দিয়ে বললে আপনারা বুঝবেন না, কিন্তু ওই যে আমার বাপ বলছে আজকে যে গালি দিবি না, দিতে পারতেছি না। আজকে ফোন দিছে, কারণ সে জানে এইসব জিনিস দেখে আমি নিজেকে হয়তো কন্ট্রোল করতে পারবো না। উফ, আল্লাহ, সাধারণ মানুষ অত্যন্ত নির্বোধ না হইলে এই সকল নেতা যারা যখন বিপ্লব হয় তখন ক্রেডিট নেয় যে আমরাই করছি, এক দফা নিয়া ওরে বাবা কি ক্রেডিট বাজি। এদিকে বিএনপির নেতারা কয় এক দফা নাকি এটার মূল মাস্টার, এক দফার মাস্টার মাইন্ড ওরা ছিল। আবার দেখি শিবিরের ওরাও এরকম কিছু আকার ইঙ্গিতে দাবি করে। এনসিপির নেতারা তো পুরো জুলাইকে কুক্ষিগত করছে। মানে যেই কাজে সফল হও এটার ক্রেডিট সবাই মিল্লা নাও, আর যেই কাজে ব্যর্থ হও, যেই কাজে সমালোচনা করে আন্তর্জাতিক মিডিয়া থেকে নিয়ে সবাই, ওই কাজের ব্যর্থতা সাধারণ জনগণের উপর চাপাও আর তৌহিদি জনতার উপর চাপাও। মালউনের দল, মালুন বলতে বাংলাদেশের মানুষ শুধু মনে করে যে হিন্দুরা মনে মালুন। কোরআনে মালউন শব্দটা মুনাফিকদের জন্য ব্যবহার হয়েছে। মালউনিনা এই শব্দটা ব্যবহার হয়েছে মুনাফিকদের জন্য। এর হলো মালউন, যারা মানুষকে বিপ্লবের উস্কানি দিয়েছে, যারা 32 নম্বর ভাঙার উস্কানি দিয়েছে, যারা প্রথম আলো ডেইলি স্টার ভাঙার উস্কানি দিয়েছে স্পষ্ট ভাবে, যারা এই কথা বলেছে 5ই আগস্টের পরে যা যা করার পরবর্তীতে করার আক্ষেপ ছিল করি নাই, সেগুলো আবার মানে করার একটা সুযোগ হয়েছে, এই সুযোগ আর দ্বিতীয়বার পাওয়া যাবে না, এইভাবে উস্কানি দিয়েছে। এখন তারা গর্তে লুকাইছে। তাদের দলের অন্য নেতারা হাসিনা যেমন ওই যে নাকে রুমাল দিয়ে কি ওই কি ওই মেট্রো রেল পরিদর্শনে গেছে, এনসিপির নেতারা দেয় দেখি হ্যাঁ বেডি মানুষ লইয়া যাইয়া কি করছে, ওই নাকে রুমাল দিতেছে পতমালার সামনে যাইয়া। আহা, আল্লাহ। এই জন্য আমি স্পষ্ট বলছি, পুলিশকে বলতেছি, যদি সার্জিসকে গ্রেফতার করতে ভয় পান, নাসির উদ্দিন পাটোয়ারিকে গ্রেফতার করতে ভয় পান, যদি আপনারা এই যে জামাতের যারা উস্কানি দিয়েছে তাদের গ্রেফতার করতে ভয় পান, তাহলে আমার আগে গ্রেফতার করেন। আমি মিডিয়ার সামনে 164 করব। আমার 164 এর এবং এভিডেন্সের ভিত্তিতে তাদের গ্রেফতার করবেন। হাসিনার আমলে না এই যে জোর কইরা পোলাপাইন দিয়া পিটাইয়া মাইরা এরপরে না 164 করাইছেন বড় বড় আলেমদের নামে। মুফতি জসিমউদ্দিন রহমানের নামে না 164 করাইছেন, যে জঙ্গি আনসারুল্লাহ বাংলা টিমের আধ্যাত্মিক নেতা। মুফতি হারুন নিজারের নামে 164 না আপনারা করাইছেন। মাওলানা মামুল হকের নামে 164 করাইছেন। তারপরে হেফাজতের শীর্ষস্থানীয় আলেমদের থেকে নিয়ে তৃণমূলের আলেমদের পর্যন্ত আপনারা বিভিন্ন 164 এর ভিত্তিতে মামলার রায় পর্যন্ত এসে গেছে। হ্যাঁ, এখন আমি 164 দেবে, এবং শুধু মুখের কথা না, এভিডেন্স সহ এনসিপির নেতাদের বিরুদ্ধে 164 দেব। যে আমি আতাউর রহমান বিক্রমপুরী, এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি, এনসিপির সার্জিস আলম, তারপরে আরো অন্যান্য নেতারা, শিবিরের অন্যান্য নেতারা, জামাতের অমুক অমুক নেতা, বিএনপির অমুক অমুক নেতা উস্কানি দিয়েছে, সাথে আমিও উস্কানি দিয়েছি, ছাত্র জনতা তৌহিদি জনতা সবাই গেছে। এখন বাস সবাই যেহেতু এটা মানে ব্যাকফায়ার করছে, বদনাম হয়ে যাচ্ছে, এখন এটা সাধারণ জনগণের কাজ আর তৌহিদি জনতার কাজ, তাই না? এত সোজা এই বৈষম্য চলতে দেওয়া হবে না। ইন্টারিমকে বলতাছি, মামলা দিলে সবার নামে আরেকটু বন্ধ গরমাই আছে। তো এই জন্য একটা শেয়ার করেন, জনগণ মাঠে নামার প্রস্তুতি নেন, আপনারা ডাক দেন, যে কোনো একজন পরিচিত মানুষ ডাক দেন। দেখেন, জুলাইয়ে যারা পরিচিত হয়েছে তারা আগের থেকে কিন্তু পরিচিত ছিল না। এদের কে চিনতো? এই হাসানাতকে কে চিনতো? এই সার্জিসকে কে চিনতো? এই নাহিদকে কে চিনতো? আমরাই তো এদেরকে পরিচিত করছি, তাই না? আপনার পরিচিত হওয়া লাগবে না, আপনি জনগণের জন্য স্যাক্রিফাইস করেন, আপনি কোরবানি দেন, আল্লাহ আপনাকে পরিচিত বানাই দেবে। হাদিকে আল্লাহ পরিচিত বানাইছে না? আল্লাহ বানাই, হিম্মত করেন,
আল্লাহ বলেছেন অরাবাতনা আলা কুলুবিহিম ইয ক্বামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউয়া মিন দুনিহি ইলাহা। তো আগে তো দাঁড়াইতে হবে। আপনি যখন দাঁড়াইবেন বলার জন্য, সত্য কথা বলার জন্য, আল্লাহ আপনার হৃদয়কে মজবুত করে দেবেন। তখন দেখবেন আর ভয় লাগবে না। এখন একটা ভয় পাচ্ছেন, রাজপথে নামেন, দাঁড়ায় যান, কথা বলা শুরু করেন, ভয় দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা কোরআনের কথা, আমার কথা না। ওকে দাঁড়াইতে হবে। এই নব্য ফেসিবাদের বিরুদ্ধে দাঁড়ান। এই নব্য এলিটিজমের বিরুদ্ধে দাঁড়াইতে হবে। এলিটিজমের বিরুদ্ধে। এই যে আমাদের হাদি ভাই, সে কিন্তু সাধারণ ঘরের ছেলে ছিল। সে কিন্তু মূলত কালচারাল এলিটদের বিরুদ্ধে দাঁড়াইছিল, কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে দাঁড়াইছিল। সে এলিটদের বিরুদ্ধে দাঁড়াইছিল। এই জন্য এলিটরা তাকে বাঁচতে দেয় নাই। কিন্তু আমাদের মধ্যে ওসমান হাদিকে বাঁচায় রাখতে হবে। এই এলিটিজমের বিরুদ্ধে আমাদের নামতে হবে। আজকে যারা উস্কানি দিয়েছে তারা এলিট। এই এলিট বলে তাদের নামে মামলা দেবে না। আবার যাদের একটু ফ্যান ফলোয়ার আছে, যে গাজীপুরে ঘটনা দিয়ে, অন্যান্য ঘটনা দিয়ে আমরা একটু ভাইরাল হয়েছি, আমাদের নামে দেবে না, মামলা দেবে সাধারণ মানুষের নামে। তা তো হবে না, তা তো হবে না। কেন? এগুলো বনি ইসরায়েলের কালচার। বনি ইসরায়েল তাদের মধ্যে সম্ভ্রান্তদের ছাড় দিত, আর সাধারণ মানুষের উপর জুলুম নির্যাতন করত। সেই বনি ইসরায়েলের পাদ্রীতন্ত্র, বনি ইসরায়েলের পোপতন্ত্র বাংলাদেশের রাষ্ট্রের মধ্যে এখন আবার জেকে বসেছে। এই ফ্যাসিবাদ যদি আমরা এখনই বন্ধ রাখি, হাসিনার ফ্যাসিবাদের চাইতেও মারাত্মক হবে। কেন মারাত্মক হবে আমি আপনাদের একটু বুঝাই। হাসিনার আমলে যেই পুলিশ 5টা খুন করছে, ওর চাকরি বাঁচানোর জন্য এই সরকারের গোলামি করবে বা পরবর্তী সরকারের গোলামি করবে 10টা খুন কইরা। হাসিনার আমলে যে 5টা গুম করছে, সে তার চাকরি বাঁচানোর জন্য, যে তুই তো হাসিনার আমলে এই করছস, এখন আমাদের কথা শোন, না শুনলে তোরা এই করবো। ওর আমল নামা দেখে ওকে ব্ল্যাকমেল করা হবে, তখন 10টা গুম করতে বাধ্য হয়ে যাবে। হাসিনার আমলে যারা 5টা জঙ্গি নাটক করছে, 10টা জঙ্গি নাটক করছে, ওকে যদি বলা হয় তুমি তো এইগুলো করছো, এগুলো তোমার আমল নামা, তোমার চাকরি খেয়ে দেবো, পানি দিতে বলছে না, তোমার চাকরি খেয়ে দেবো যদি তুমি আমাদের কথা না শোনো। এই জন্য সংস্কার যেহেতু হয় না প্রশাসনে, এই জন্য ঘুরে ফিরে এগুলো আসবেই। জনগণের কোটি কোটি হাজার হাজার কোটি টাকা খরচ করে প্রশাসনের সদস্যদের পোশাক পাল্টানো হইল না। ক্লাবটা কি হইল? চরিত্র না পাল্টাইয়া যে সকল অন্তত উপরের লেভেলের এবং দ্বিতীয় লেভেলের অফিসারদের তো অপসারণ করবে, তা তো করে নেই। এই জন্য আমি প্রশাসনকে স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, আতাউর রহমান বিক্রমপুরীকে সহ এনসিপির নাসিরুদ্দিন পাটোয়ারি, এনসিপির সার্জিস আলম, এনসিপির আরো যত নেতারা উস্কানি দিয়েছে, জামাতের যে সকল নেতারা উস্কানি দিয়েছে, শিবিরের যে সকল নেতারা উস্কানি দিয়েছে, তারপরে বিদেশে বৈশা যারা উস্কানি দিয়েছে, হ্যাঁ, যদি অপরাধ করে থাকে সবাই অপরাধ করছে। আর এটা যদি অপরাধ না হয়ে থাকে, ওসমান হাদির ভাষা যেটা অপরাধ না, ওসমান হাদি বলছে মব ওইটা যেটা দেশের বিরুদ্ধে হয়, যেটা জনগণের বিরুদ্ধে হয়। শাহবাগ ছিল মব, যেটা হাসিনার আমলে হয়েছিল, রাষ্ট্রীয় মব। ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্করতম মব ছিল শাহবাগ। কিন্তু যেটা জনগণের পক্ষে যায়, ওটা তো মব না, ওটা হলো মুক্তিযুদ্ধ। হ্যাঁ, আজকে আন্তর্জাতিক মিডিয়া যদি এটাকে সমালোচনা না করতো, বা বিপ্লবের পূর্ণতা যদি হয়েই যেত, তাইলে সবাই ক্রেডিট দিত যে আমি এই পোস্ট দিছিলাম, ওই পোস্ট দিছিলাম। এই যে এই দলীয় সরকার ক্ষমতায় আইলেই যারা জুলাই বিপ্লবের ক্রেডিট নিছে, এরা আবার দেখবেন ওই পোস্টগুলো হাইড করে দিয়া কিভাবে যেই দল ক্ষমতায় আসবে সেই দলের পক্ষে আকার ইঙ্গিতে কিছু পোস্ট দিয়ে রাখবে, এই দেখেন আপনাদের জন্য এই পোস্ট দিছিলাম। এই সকল মালউন বলতেছি আমি এদেরকে। মালউন মানে কোরআনে আবারও বলছি, আমরা হিন্দুদেরকে মালউন মনে করি। মালউন শব্দের শাব্দিক অর্থ অভিশপ্ত। কোরআনে মালউন শব্দটা ব্যবহার হয়েছে মুনাফিকদের জন্য। হ্যাঁ, কাফেররাও মালউন, তবে কোরআনে মালউনই না যে শব্দটা ব্যবহার হয়েছে, মুনাফিকদের জন্য ব্যবহার হয়েছে। এই যে মুনাফিক মালউন যারা আছে, এই মালউনদেরকে বর্জন করেন, ঠিক আছে? যারা নিজেরা উস্কানি দিয়ে এখন রাষ্ট্রকে উৎসাহিত করতেছে সাধারণ জনতাকে গ্রেফতার করার। এবং আমি মনে করতেছি এই যে অজ্ঞাতনামায় থেকে যাচ্ছে যারা, যে 4-500 লোককে অজ্ঞাতনামায়, সামনে এই মামলা টিকে গেলে দেখবেন যে যে কাউকে পছন্দ হবে না তাকে ওই মামলায় ঢুকাবে। হাসিনা যেমন করছে, ওই মামলায় যাকে তাকে ইনক্লুড করে দেবে, ঠিক আছে? এই জন্য আমি স্পষ্ট বলতে চাই, যদি
এটা অন্যায় হয়ে থাকে, তাহলে অন্যায় আমরা সবাই মিলে করেছি, সবাইকে গ্রেফতার করতে হবে। বিশেষ করে যারা উস্কানিটা দিয়েছে শুরুতে, তাদেরকে করতে হবে, সাধারণ জনগণ তো পরে। তো যাই হোক, অনেক সময় লাইভে থাকলেন আপনারা, আমার লাইভটা শেয়ার করবেন এবং মূল কথাগুলো আপনারা যারা এই যে আমার লাইভ দেখেন নিয়মিত, ছোট্ট কাট ভিডিও করে আপনারা পোস্ট করে দিবেন। যেহেতু লাইভে লম্বা সময় হইলে মানুষ এঙ্গেজমেন্ট হয় বেশি, এই জন্য আমি একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বারবার বলেছি। আপনারা ফুল ভিডিওটা পোস্ট না করে এটা ডাউনলোড করে যে মৌলিক কথাগুলো আমি বলেছি, এটা আপনারা অবশ্যই পোস্ট করে দেবেন। আমি আবারও বলছি, যারা প্রথম আলো বা ডেইলি স্টারে হামলা করেছে, এটা যে অপরাধ হয়ে থাকে, তাহলে এই অপরাধের দায় এনসিপি, এই অপরাধের জামাত, বিএনপি সহ সকল রাজনৈতিক দলকে আগে নিতে হবে, এই দলের নেতাদেরকে আগে নিতে হবে। এরপরে আমাদের মতো যারা সামাজিক ব্যক্তিত্ব রয়েছেন, আমরাও আকার ইঙ্গিতে তো পোস্ট দিয়েছি, সরাসরি এই প্রতিষ্ঠানগুলোর নাম না নিলেও ওই সকল দলের নেতারা তো সরাসরি নাম নিয়ে পোস্ট দিয়েছে। আমরা নাম না নিলেও আমরা বলেছি ভারতীয় আধিপত্যবাদের কোনো চিহ্ন যেন বাংলাদেশে না থাকে, আমরা তো অন্তত এইভাবে পোস্ট দিয়েছি। এবং হ্যাঁ, আমি এখন বলছি, প্রথম আলো, ডেইলি স্টার ভারতীয় আধিপত্যবাদের প্রতীক এবং এদের যে কোনো ধরনের ক্ষতিতে আমরা খুশি হই। হ্যাঁ, যদি এটাই হয়ে থাকে, এই ধরনের কাজে এতে তাদের ক্ষতি হয় নাই বরং লাভ হয়েছে, তাহলে কোন ধরনের কাজে তাদের ক্ষতি হবে সেই কাজগুলো তোমরা সরকারিভাবে কেন করো না? ইন্টারিম গভর্নমেন্ট কেন করো না? কোন ধরনের কাজে তাদের প্রকৃত ক্ষতি? তোমরা তো যাইয়া প্রথমা থেকে বই বই বের করো। ইন্টারিম সরকারের উপদেষ্টারা প্রথম আলোকে প্রমোট করেছে, প্রথম আলো থেকে বই বের করেছে তারা, প্রথম আলোতে নিয়মিত এদের অনেকে কলাম লেখে। এগুলো করে করে তো প্রথম আলো সাহস বাড়াইছে, যার কারণে সাধারণ জনগণ পদক্ষেপ নিয়েছে। তারা যদি প্রথম আলোর অপরাধীদেরকে শাস্তির মুখোমুখি করত, সংস্কার করত, যৌক্তিক সংস্কার, যে প্রথম আলো পত্রিকা থাকুক, এদের যারা আহ, মানে জুলাই গণহত্যায় হাসিনাকে সহযোগিতা করেছে, জঙ্গিবাদের নাটকে হাসিনাকে সহযোগিতা করেছে, ফ্যাসিবাদের আধিপত্য কায়েমে হাসিনাকে যারা সহযোগিতা করেছে, যে সকল কর্মকর্তারা এই সংবাদপত্রে, তাদেরকে যদি বিচারের আওতা আনতা, তাদেরকে যদি মামলা দিতা, তাদেরকে যদি গ্রেফতার করতো, তাইলে তো এই বিল্ডিং গুলোর প্রতি মানুষের ক্ষোভ থাকতো না। তোমরা যেহেতু করো নাই, এই জন্য তো মব হয়। মব হয় কেন? যখন বিচারহীনতা হয় তখনই মব হয়। সংস্কার হয় নাই বলে মব হচ্ছে, বিচারহীনতার কারণে মব হচ্ছে। এরপরেও বলতেছি, যদি এটা অপরাধ হয়ে থাকে, অপরাধ সবার আগে নেতারা করছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা করছে। প্রথমে মবের উস্কানি দিয়েছে, দ্বিতীয় পর্যায়ে আমরা দিয়েছি, তৃতীয় পর্যায়ে জনগণ যে এই কাজগুলো করেছে। এবং এটা লম্বা সময় ধরে উস্কানি দেওয়া হয়েছে, সাথে সাথে কিন্তু এটা হয়নি, লম্বা সময় ধরে। এবং গোয়েন্দা, ওইখানে যারা গোয়েন্দা সংস্থা ছিল তাদেরও দায় আছে, প্রশাসন যারা, তাদেরও দায়। তারা এটা ভেঙে যাক, এটা তারা চাইছে। ঠিক আছে, আমি যদি বলেন যে এতে ভারতের লাভ হয়েছে, এতে প্রথম আলো লাভ হয়েছে, তাইলে আমি বলবো এই লাভটা করার সুযোগ ইন্টারিম গভর্নমেন্টের ভিতরে থাকা ভারতীয় আধিপত্যবাদের পক্ষের লোকেরাই করে দিয়েছে। তো যাই হোক, এখন আমি স্পষ্ট বলতেছি, আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের যে সকল ভাইদেরকে গ্রেফতার করা হয়েছে, এদেরকে ছেড়ে দিতে হবে, মামলা উইথড্র করতে হবে। হাসিনার দোষর প্রথম আলোর মামলায় একজন দেশপ্রেমিককে গ্রেফতার করা যাবে না। হ্যাঁ, যদি করতে হয়, আমি আবারও বলছি, যে 24 ঘন্টার মধ্যে না ছাড়েন, আমাকে সহ যাদের কথা বললাম এবং আরো অনেকের, আমার তো সবার মুখস্থ নাই, এখন লাইভে আছি, আমি ইনশাল্লাহ দেখে দেখে সবার কথা বলতে পারবো। এবং সাধারণ জনগণ যারা আছেন, যারা যারা ওই সময় পোস্ট করেছিল, স্ক্রিনশট গুলো পাঠান, সবাইকে গ্রেফতার করতে হবে। কোনো বৈষম্য চলবে না। যে অপরাধ হয়, মামলা যদি হয়, বৈষম্যহীন ভাবে সবার নামে মামলা দিতে হবে। এটাই হলো কথা, এটাই হলো শেষ কথা। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।